সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। এবং মলিকুলার অরবিটাল থিওরি পড়ার আগে আমাদের কিছু কনসেপ্ট একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। কনসেপ্টটা কি না, আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা পড়েছি যে যখন দুটো অ্যাটম কাছাকাছি আসে, যেরকম ফর এক্সাম্পল এই মুহূর্তে মেবি দিস ইজ আর অ্যান্ড দিস ইজ এনার্জি। তো ইট ইজ অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি, যখন দুটো হাইড্রোজেন, এইটা H1 আর এটা H2, দুটো হাইড্রোজেনের মধ্যে ডিস্টেন্স এইটা যদি r ইজ ইকুয়াল টু ইনফাইনাইট হয়, মানে দিস পজিশন r ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, মানে যখন দুটো হাইড্রোজেন একে অপরের থেকে ইনফাইনাইট ডিস্টেন্স মেনটেন করছে, একে অপরের কাছাকাছি নেই, দ্য ফ্রি হাইড্রোজেন অ্যাটমস, তখন তাদের মধ্যে কোনো ইন্টারাকশান নেই। অ্যান্ড কনসিডারিং দ্যাট এনার্জি অফ দ্য হাইড্রোজেন্স অ্যাজ এ জিরো, আমরা কিছুটা এইরকম একটা প্লট ডিসকাশন করেছিলাম। এবং এই প্লটটাকে নিয়ে যদি একটুখানি জাস্ট এলাবোরেট করা যায়, তো এই পয়েন্টটায় বলা হচ্ছে যে হোয়েন দিস টু হাইড্রোজেন ইজ অ্যাপ্রোচিং ইচ আদার, স্টার্টেড অ্যাপ্রোচিং ইচ আদার, মানে তারা একে অপরের ফিল্ডের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। অ্যান্ড দিস পজিশন ইজ হোয়েন দিস টু হাইড্রোজেন ওভারল্যাপড উইথ ইচ আদার টু ফর্ম এ বন্ড। অ্যান্ড আফটার দিস পয়েন্ট, যখন তারা আরও একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করছে, মানে আর এই জায়গাটাকে বলা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর, এইটা ঠিক এর পরে যদি আরও কাছাকাছি আসার চেষ্টা করে, তখন কি হয়, তখন কিন্তু তাদের মধ্যে রিপালশন ফ্যাক্টরটা বেশি হয়ে যায় এবং অ্যাট্রাকশন ফ্যাক্টরটা সেটাকে সাপ্রেস করে যায়, তাই তাদের আনস্টেবিলিটি বেড়ে যায়। এই কথাগুলো আমরা অলরেডি ভ্যালেন্স বন্ড থিওরিতে ডিসকাস করেছি এবং এই প্রত্যেকটা স্টেপকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। এবং এটাকে বলা হয় এনার্জি ইজ ইকুয়াল টু জিরো, আর এই জায়গাটা বলা হয় এনার্জি ইজ ইকুয়াল টু নেগেটিভ। এবং আমরা প্রত্যেকে জানি বন্ড ফর্মেশন যখন হচ্ছে, যখন H2 তৈরি হচ্ছে বাই দ্য ওভারল্যাপিং অফ H1 অ্যান্ড H2, তখন কিন্তু এই যে ডাইহাইড্রোজেনটা সেটা অফকোর্স একটা স্টেবিলিটি পাচ্ছে, এবং স্টেবিলিটি পাওয়া মানে এনার্জি কম হওয়া। তাই ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনের থেকে এইখানে এনার্জিটা কিন্তু সাফিসিয়েন্টলি ডিক্রিজ করেছে, এবং এই ডিক্রিজ ইন এনার্জি ইজ অনলি ডিউ টু দ্য বন্ড ফর্মেশন স্টেবিলিটি, বা এটাকে আমরা বন্ড এনার্জিও বলতে পারি, যদিও সেভারেল আদার ফ্যাক্টরস আর ইম্পর্টেন্ট হেয়ার, কিন্তু মোটামুটি এটাকে এইভাবে ভাবা যায় আর কি। এবার যদি আমরা গ্রাফিক্যালি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, যখন H1 এবং H2 একে অপরের থেকে দূরে আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে সাই স্কোয়ার, মানে ইলেকট্রন ডেন্সিটি প্রবাবিলিটি, আর এটা হচ্ছে আর, যখন এইটা হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি H1 আর এইটা হচ্ছে H2, তার মানে দুটো H1 এবং H2 যখন একে অপরের থেকে, এইটা হচ্ছে H1 এর হাইয়েস্ট প্রবাবিলিটি পয়েন্ট, এই পয়েন্টটা, আর এটা হচ্ছে H2 এর হাইয়েস্ট প্রবাবিলিটি পয়েন্ট। এই প্লটটা যদি না বোঝা যায় তাহলে একটু সাইডে ড্র করে বলি। আমরা পড়েছিলাম যে 1s ইলেকট্রনটাকে যদি আমরা এইভাবে ভাবি যে দিস ইজ 1s, তার মানে কি এই পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াস, এবং যত এই পয়েন্ট থেকে আমরা ইলেকট্রন সাপোজ এই রেডিয়াসে ঘুরছে, তাহলে যত এই দিকে যাব তত কী হবে, আমাদের ইলেকট্রন ডেন্সিটিটা বাড়তে শুরু করবে এবং তারপরে আবার কম হতে শুরু করবে সব দিকেই, মানে সেটা আমি এই দিকে গেলেও তাই, আবার এই দিকে এলেও তাই, চারিদিকে, মানে এটা 3D করে যদি আমরা ভাবি তাহলে এইভাবে হয় আর কি, মানে এটা 3 ডাইমেনশনালি নিউক্লিয়াস থেকে যত একটু দূরের দিকে যাবে, তাহলে আর ইজ ইকুয়াল টু এই ডিস্টেন্সটাকে, এটা আর, তাহলে সেইটাকে এইভাবে প্লট করা হয় যে এই, এবং এইটা হচ্ছে সেই আর। এবং H1 এর ক্ষেত্রে যেরকম এটা করতে পারি, H2 এর ক্ষেত্রেও করতে পারি, তাহলে দিস ইজ হাইড্রোজেন 1 আর HAHB দিয়ে করি, হাইড্রোজেন এ এবং হাইড্রোজেন বি। এটা হচ্ছে কখন, যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, হিউজ ডিস্টেন্স, তারা একে অপরের অতি ইন্টারেস্টেড নয়। যখন তারা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করলো, তারা একে অপরের কাছাকাছি এসে ইন্টারেস্টেড হলো, তখন কি হবে, ওভারল্যাপিং হবে, এবং এই রকম দে আর ওভারল্যাপড লাইক দিস, এক্স্যাক্টলি এরকম হবে না, মানে অলমোস্ট লাইক দিস সাই স্কোয়ার। এবং এখন কি বলা হচ্ছে, এখন এদের যে হাইয়েস্ট পয়েন্টটা তারা খুব কাছাকাছি চলে এসছে, নাও দিস আর ইজ ইকুয়াল টু আর। এবং এই যে ওভারল্যাপড রিজিয়ানটা, এই ওভারল্যাপ রিজিয়ানটাকেই আমরা ওপরে দেখিয়েছিলাম এরকম দুটো গোল করে, যে দিস ইজ HA অ্যান্ড দিস ইজ HB অ্যান্ড দিস ইজ দ্য ওভারল্যাপড রিজিয়ান। সরি, দুটো শেপ অলমোস্ট সেম হবে। সো দিস ইজ HA অ্যান্ড দিস ইজ HB,
অ্যান্ড হেয়ার অলসো দিস ইজ HB অ্যান্ড দিস ইজ HA। তো একটা হচ্ছে প্লটের দিক থেকে রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কি এমনি নর্মাল যেটা আমরা ড্রয়িং করে রিপ্রেজেন্ট করি আর কি। সো এইটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, এবং ওভারল্যাপ করার ফলে তাদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। এটা ভ্যালেন্স বন্ড থিওরি বলছিল। মলিকুলার অরবিটাল থিওরি বলছে যে এই যে ওভারল্যাপিংয়ের ফলে, আচ্ছা ওভারল্যাপিং কার কার হচ্ছে, এইচ এর যে 1s ছিল এবং HB এর যে 1s ছিল, সেই দুটো 1s-এর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে। এবার অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি, যে দুটো অ্যাটমিক অরবিটাল দি ওভারল্যাপস, এবং দুটো অ্যাটমিক অরবিটাল যখন ওভারল্যাপ করছে তখন তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে তারা 1s ক্যারেক্টারিস্টিক্সটা রাখছে এবং একে অপরের উপরে ওভারল্যাপ করছে। কিন্তু অ্যাকর্ডিং টু মলিকুলার অরবিটাল থিওরি যেটা বলতে চাইছে যে না, তাদের কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টি থাকবে না, তারা কিন্তু এখন ওভারল্যাপিংয়ের পর তারা কিন্তু এখন একটা সিঙ্গেল অরবিটাল হয়ে যাবে। মানে দুটো 1s যখন একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে, তারা কিন্তু আর এখন ইন্ডিভিজুয়ালি আর এক্সিস্ট করতে পারে না, তারা আছে একসঙ্গেই, তাদের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স ইজ জিরো। এখন তাহলে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কি, এখন এই যে প্লটটা আমরা করলাম, এই প্লটটা হচ্ছে কি মলিকিউলার অরবিটাল, আর অ্যাটমিক 1sটা হচ্ছে কি অ্যাটমিক অরবিটাল। তাহলে অ্যাটমিক অরবিটাল একটা মলিকিউলে এক্সিস্ট করতে পারে না। কখনো কখনো আমরা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বলে থাকি এইটা, যে আমরা যখন ফর এক্সাম্পল দেয়ার ইজ এ কাপল, তারা যখন বিয়ে করছে না বা তাদের যখন নিজেদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি, তখন তারা ইন্ডিভিজুয়াল এক্সিস্ট করতে পারে, তাদের ইন্ডিভিজুয়াল যে প্রেফারেন্সেসগুলো, তাদের যে ইন্ডিভিজুয়াল ভালো লাগাগুলো, সেগুলো এক্সিস্ট করতে পারে। কিন্তু যখন তারা বিবাহিত, তখন কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় তাদের সাইমালটেনিয়াস এক্সিস্টেন্স। মানে তখন কিন্তু তারা একটা কাপল, তারা কিন্তু তখন ইন্ডিভিজুয়াল এন্টিটি নয়, মানে যখনই যেখানে যাবে দে আর রিপ্রেজেন্টিং অ্যাজ এ কাপল। ঠিক তেমনি HA এবং HB যখন তারা আলাদা আলাদা ছিল এবং একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছিল, ভ্যালেন্স বন্ড থিওরি কী বললো, যে তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে, দ্যাটস ফ্যান্টাস্টিক, কিন্তু সেখানে 1s থাকবে। কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি কী বললো, যে অ্যাটমিক অরবিটাল বলে কোনো জিনিস একটা মলিকিউলে এক্সিস্ট করতে পারে না। অ্যাটমিক অরবিটাল এই যে টার্মটা, এই টার্মটাই কিন্তু কমপ্লিটলি একটা অ্যাটমের জন্য। অ্যাটম কারা? হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, বোরন, বেরিলিয়াম, এইগুলো হচ্ছে কি সমস্ত এক একটা অ্যাটম। কিন্তু আমি যদি মলিকিউল কারা বলি, তারা হচ্ছে H2, মেবি O2, N2, তো এইগুলো F2, তো এগুলো হচ্ছে গিয়ে মলিকিউল। তাহলে একটা মলিকিউল এবং একটা অ্যাটম, সব এই দুজনের অরবিটাল কনসেপ্টটা একই হতে পারে না। তাহলে বলা হলো কি, যে যখন তারা অ্যাটম থেকে মলিকিউল ফর্ম করছে, তখন অ্যাটমিক অরবিটাল থেকে মলিকিউলার অরবিটাল বলে একটা নতুন অরবিটাল তৈরি হবে। এবং আগে যেরকম ভ্যালেন্স বন্ডে কি দেখানো হচ্ছিল, যে দুটো আলাদা আলাদা এক্সিস্ট করে, তাদের মধ্যে একটা ওভারল্যাপিং হচ্ছে, মলিকিউলার অরবিটাল থিওরিতে কি বলা হলো, যে তাদের আলাদা আলাদা ওভারল্যাপিংয়ের কোনো ব্যাপার নেই, তারা দুজনে একসঙ্গে এসে নতুন একটা অরবিটাল তৈরি করেছে, এবং সেই অরবিটালটার নাম দেওয়া হলো মলিকিউলার অরবিটাল। আই হোপ ইউ আর গেটিং ইট। এখন এই যে নতুন অরবিটালটা একটা তৈরি হলো, এখন সেইটার সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে, যে নতুন অরবিটালটা কীভাবে তৈরি হলো বা কী কী তার ক্যারেক্টারিস্টিক্স, তারা কি আগের অ্যাটমিক অরবিটালের ক্যারেক্টারিস্টিক নিজেদের মধ্যে রাখছে, নাকি কমপ্লিটলি নতুন কোনো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা অরবিটাল তৈরি করছে। ফার্স্টলি যেটা আমাদেরকে ভাবতে হবে, যে তারা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স তাদের নেই। সো নো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স। এটা কার ক্ষেত্রে বলছি, যে মলিকুলার অরবিটাল, যে নতুন যখন অরবিটালটা তৈরি হলো মলিকুল তৈরির জন্য, তাহলে সেখানে কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স নেই। সেকেন্ড কি না, সেকেন্ড যেটা বলা হচ্ছে, যে এই দুজন যখন একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে এবং নতুন একটা মলিকুল তৈরি করছে, সেক্ষেত্রে যে পয়েন্টটা বলা হচ্ছে একটু লিখে নেই আমরা, যে ইলেকট্রনস অফ মলিকুলার অরবিটালস, ইলেকট্রনস অফ molecular orbitals are influenced by more than one nuclei। কারণ আগে কি ছিল, অ্যাটমে একটাই নিউক্লিয়াস ছিল, যেরকম হাইড্রোজেন একটাই নিউক্লিয়াস, H এর ক্ষেত্রে যদি ধরে নিই, তাহলে একটা ইলেকট্রন একটাই নিউক্লিয়াই দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছিল। মলিকুলার অরবিটালে একটা নিউক্লিয়াস নেই, এখন দুটো নিউক্লিয়াস চলে এসছে, তো ডেফিনেটলি ইলেকট্রনস অফ দ্য মলিকুলার অরবিটাল আর নট ইনফ্লুয়েন্সড বাই ওয়ান নিউক্লিয়াই বাট
মোর দেন ওয়ান নিউক্লিয়াই, সেটা এখানে বলার চেষ্টা করছে। সো মোর দেন ওয়ান নিউক্লিয়াই, হেন্স ইট ইজ নট মনোসেন্ট্রিক, ইট ইজ পলিসেন্ট্রিক, হেন্স ইট ইজ পলিসেন্ট্রিক। এবার কতগুলো মলিকুলার অরবিটাল তৈরি করবে না, বলা হচ্ছে যে নাম্বার অফ মলিকিউলার অরবিটাল, আমরা শর্টের জন্য অনেক সময় এমও লিখব, ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল, আমরা এটাকেও শর্ট করার জন্য অনেক সময় এও লিখব, অ্যাটমিক অরবিটাল কম্বাইন্ড। তাহলে যতগুলো, যেরকম আমরা কিছুটা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে পড়েছিলাম যে যতগুলো অ্যাটমিক অরবিটাল একে অপরের সঙ্গে হাইব্রিডাইজ করে নতুন একটা অ্যাটমিক অরবিটাল তৈরি করছে, এটা কতগুলো তৈরি হবে, যেরকম একটা এস এবং 3টে পি মিলে তৈরি করেছিল 4টে sp3। তাহলে যতগুলো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করছে ততগুলোই নতুন অরবিটাল তৈরি হবে। এখানেও একই কনসেপ্ট, যে যতগুলো অ্যাটমিক অরবিটাল একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে নতুন একটা মলিকুলার অরবিটাল তৈরি করছে ঠিক ততগুলোই হবে, মানে যদি দুটো 1s ওভারল্যাপ করে তাহলে দুটো নতুন মলিকুলার অরবিটাল তৈরি হবে। এবং সেটা কীভাবে, সেটা আমি আসছি এক এক করে। নাম্বার এর পরের পয়েন্টটা কি, আচ্ছা এই হাইব্রিডেশনের কনসেপ্টটা এখানে যদিও প্রচণ্ড রকমভাবে ইম্পর্টেন্ট নয়, জাস্ট বোঝানোর জন্য বললাম। সো জাস্ট লেট আস গো থ্রু ইট। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে যে কম্বিনেশন অফ মলিকিউলার অরবিটালস must have same or nearly same energy and shape। তাহলে কি বলা হলো, যে দুটো অ্যাটমিক অরবিটাল কখন ওভারল্যাপ করবে না, যখন তাদের এনার্জিটা অলমোস্ট একই হবে এবং তাদের শেপটাও একই হবে, তখনই তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে। ঠিক আছে, এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কীরকম এবার একটু ড্রয়িং করে বোঝা যায়, কারণ আলটিমেটলি ড্রয়িংয়ের থেকে ইজিলি বোঝা অন্য কারোর দ্বারা সম্ভব নয়। তো আমরা যদি এই দিকে ভাবি, এনার্জি কী ছিল, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের কাছে, এইটা হচ্ছে 1s। 1sটা কি, যে অ্যাটমিক অরবিটাল অফ এইচ এ ফর এক্সাম্পল। আরেক দিকে দুজন তো কাছাকাছি আসছে, তাহলে আরেক দিকে ধরে নিচ্ছি যদি এটা 1s, এটা কি অ্যাটমিক অরবিটাল অফ HB। এটাকে অনেকে কি বলে না, অনেকে বলে এটাকে সাই এ, আর এটাকে বলা হচ্ছে সাই বি। কেন, কারণ ওই যে অ্যাটমিক অরবিটালে সমস্ত ইলেকট্রনের সব কিছু দেখানো হয় সাই বলে একটা ফাংশন দিয়ে, তাই এইচ এর ক্ষেত্রে সাই এ, HBর ক্ষেত্রে সাই বি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার যখন এরা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করলে কী হবে, ডেফিনেটলি তাদের এনার্জিটা কম হবে। তাই বাই দ্য প্রসেস অফ ওভারল্যাপিং তাদের এনার্জিটা কম হচ্ছে, এবং এনার্জিটা কম হয়ে যাচ্ছে কোথায় না, একটা নতুন অরবিটাল তৈরি করবে যেটাকে বলা হচ্ছে মলিকিউলার অরবিটাল, মলিকুলার অরবিটাল অফ মেবি H2, যেহেতু এক্ষেত্রে আমরা দেখাচ্ছি এইচে HB একে অপরের সঙ্গে বন্ড তৈরি করছে আর কি, এইচে ড্যাশ HB। এবং এনার্জিটা কেন কমলো, ওই একই ভ্যালেন্স বন্ডের কনসেপ্ট, যখন দুজন কাছাকাছি আসছে তাদের এনার্জিটা কম হয়ে যাবে। কেন, কারণ অ্যাট্রাকশন ফোর্সের জন্য তারা স্টেবিলিটি পাবে, এবং এই স্টেবিলিটির জন্যই তারা বন্ড তৈরি করবে। তাই কতটা এনার্জি কমলো সেটাকে যদি আমরা জাস্ট এই মাঝখান বরাবর একটা ড্রাগ টেনে দেখি, যে ফর এক্সাম্পল মেবি এনার্জি কমেছে। এখন এই যে এনার্জিটা কমলো, আমি জাস্ট নাম দিচ্ছি এটাকে ঠিক ততটাই এনার্জি গেল কোথায়, এই যে এনার্জিটা তারা কোথায় ছাড়লো, ডেফিনেটলি তারা কোথাওটা ছেড়ে দিল। এই এনার্জিটা তারা নিজেদের মধ্যে রাখেনি, তারা এনার্জিটাকে লুজ করলো, তাই তো তারা স্টেবিল হলো। তাহলে যে পরিমাণ এনার্জি লুজ করে তারা স্টেবিল হলো, সেই পরিমাণ এনার্জিটা যাবে কোথায়? অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি কী বলা হয়েছিল, যে সেই এনার্জিটা তারা সিস্টেম থেকে সারাউন্ডিংসে ছেড়ে দেবে, মানে কি, যে H2 নেচারে সেই এনার্জিটা ছেড়ে দিয়ে স্টেবিল হবে। মলিকুলার অরবিটালে কী বলা হচ্ছে, যে না, নেচারে সেই এনার্জিটা যাবে না, সেই এনার্জিটা এই সিস্টেমের মধ্যেই আরেকটা নতুন অরবিটাল তৈরি করবে। এটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। কি বলা হলো, যে যতটা এনার্জি লুজ করলো, ওই যেটা কালো
কালো কালারে ই লেখা আছে আর কি। তো ঠিক ততটাই এনার্জি সে লুজ করলো, এবং যতটা এনার্জি সে লুজ করেছে সেই এনার্জিটা কোথায় যাবে? আইদার সেই এনার্জিটা সে এমিট করে দিতে পারে কোথায়, যে নেচারে সে এমিট করে দিল। কিন্তু অ্যাকর্ডিং টু মলিকুলার অরবিটাল থিওরি এই রকম কিছু এমিশনটা হচ্ছে না। তাহলে সেটা যাচ্ছে কোথায়? বলে সেই এনার্জিটাকে নিয়ে আর একটা নতুন এনার্জি স্টেট তৈরি হচ্ছে, এবং এটা কমপ্লিটলি একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং স্টেপ, হ্যাঁ, যে বোঝার জন্য এই জিনিসগুলো করা হলো। এবং এই রকম হয়তো আরও 50 রকমের নতুন নতুন স্টাইলের কী বলবো প্রপোজালস দেওয়া হয়েছিল ভ্যালেন্স বন্ড থিওরির ড্রব্যাকগুলোকে কী বলবো যে সাপোর্ট করার জন্যে, যে নতুন একটা থিওরি আমাদের দরকার। তার মধ্যে এই থিওরিটা প্র্যাকটিক্যাল সমস্ত অ্যাসপেক্টগুলোকে সাকসেসফুলি ডিফেন্ড করতে পারছিল বলে এই থিওরিটা কিন্তু আমরা এখন পড়াশোনা করছি, এটা বুঝতে হবে। তাহলে মলিকুলার অরবিটাল থিওরিতে যে এক্সট্রা এনার্জি যেটা লুজ করছে, কে লুজ করছে? না দুটো হাইড্রোজেন তাদের এক্সিস্টিং এনার্জি লুজ করছে একটা নতুন H2 মলিকিউল তৈরি করার জন্য। সেই এনার্জিটা এখন কিন্তু আর নেচারে চলে যাচ্ছে না, সেই এনার্জিটা একটা কনসেন্ট্রেটেড ফর্মে ঠিক তার ওপরে যতটা এনার্জি লুজ করেছিল ঠিক ততটাই এনার্জি নিয়ে সে ওপরে চলে যাচ্ছে, এবং ওপরে গিয়ে কী তৈরি করছে? ধরুন নিচেরটা যদি আমি মাইনাস ই ধরি, ওপরটা হয়ে গেলো প্লাস ই, কারণ ঠিক ততটাই এনার্জি কনসেন্ট্রেটেড ওয়েতে ওপর চলে গেলো এবং নতুন আরেকটা অরবিটাল তৈরি করলো। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে যে নিচের যে এনার্জিটা সেটা হলো বন্ডিং, নিচে যে একটা নতুন মলিকুলার অরবিটাল তৈরি করা হলো সেটা হলো বন্ডিং মলিকুলার অরবিটাল। আর ওপরের যেটা চলে গেল, যেটা কনসেন্ট্রেটেড মানে যেটা ডিস্টেবিলাইজিং এনার্জিটা, যেটা বেরিয়ে যাওয়ার ফলে এই এনার্জিটা তৈরি হয়েছিল বা এই বন্ডিংটা তৈরি হয়েছিল, বন্ডিং মলিকুলার অরবিটালটা, সেই যে এক্সট্রা এনার্জিটা সে লুজ করলো, সেই এক্সট্রা এনার্জিটা যাচ্ছে কোথায়? না একটা নতুন অরবিটাল তৈরি করার জন্য। এবং সেই অরবিটালটার নাম কি দেওয়া হলো? সেই অরবিটালটার নাম দেওয়া হলো অ্যান্টি বন্ডিং। যেহেতু বন্ডিংয়ের উল্টো তাই নাম দেওয়া হলো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ঠিক আছে, তাহলে এই বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো। বন্ডিং অরবিটাল কি বলছে? যে বন্ডিং মলিকুলার অরবিটাল হচ্ছে গিয়ে লো এনার্জি, কার থেকে? অ্যাটমিক অরবিটালগুলোর থেকে। অ্যাটমিক অরবিটাল এই যে 1s 1s সাই বি এগুলো ছিল, তাহলে এটা হচ্ছে লো এনার্জি। আর একটা কী বলা হচ্ছে? যে এই অ্যান্টি বন্ডিং বন্ডিং অরবিটাল কিন্তু অফকোর্স হাইলি স্টেবল, কারণ এনার্জি কম হওয়া মানে স্টেবিলিটি বাড়ে, তাহলে হাইলি স্টেবল। অপরদিকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালটাকে কী বলা হলো? যেটা হচ্ছে গিয়ে হাই এনার্জি, ঠিক কতটা এনার্জি? যতটা এনার্জি সে লুজ করেছিল ঠিক ততটাই এনার্জি ওপর চলে গেল, তাই একে বলেছে হাই এনার্জি, এবং এটা কিন্তু লেস স্টেবল। ঠিক আছে, এখন ম্যাথমেটিক্যালি এটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? না বলা হচ্ছে বন্ডিংয়ের ক্ষেত্রে দুজনের একটা পজিটিভ ওভারল্যাপিং হচ্ছে। সেই পজিটিভ ওভারল্যাপিংটা কীরকম? না সাপোজ সাই এ ছিল আমাদের এবং সাই বি ছিল, এগুলো কি? এগুলো তো বেসিক্যালি একটা ওয়েভ। তাহলে এইটা একটা ওয়েভ ছিল, এইটা আরেকটা ওয়েভ ছিল। তাহলে এই দুজনের মধ্যে যদি ওভারল্যাপিং পজিটিভ ওভারল্যাপিং হয় অর সেম ফেজ ওভারল্যাপিং হয়, তাহলে কী হবে? সেম ফেজ ওভারল্যাপিং হলে তৈরি হবে সাই এ প্লাস সাই বি, মানে দুটোই পজিটিভ ফেজ, প্লাস সাই এ প্লাস সাই বি। প্রথমে প্লাসটা আমরা লিখি না বলে আমরা সাই এ প্লাস সাই বি লিখছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখতে কীরকম হবে জিনিসটা? না দুজনের মধ্যে পজিটিভ সাইডে ওভারল্যাপিং হয়েছে, মানে এটা পজিটিভ হলে এটা পজিটিভ, এইটা নেগেটিভ ফেজ হলে এটা নেগেটিভ ওয়েভের। তাহলে পজিটিভ ফেজ ওভারল্যাপিং হলো, তার ইন্টেন্সিটি বেড়ে গেল, নেগেটিভ ফেজের ওভারল্যাপিং হলো, তার ইন্টেন্সিটি বেড়ে গেল। তাহলে পজিটিভ এবং নেগেটিভ ইন্টেন্সিটিটা বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার অ্যান্টি বন্ডিং কনসেপ্টটা কীরকম? মানে অ্যান্টি বন্ডিংয়ে বলা হচ্ছে যে যদি উল্টো ফেজ বা অপোজিট ফেজে ওভারল্যাপিং হয়, কারণ সাই এ সাই বি কি বেসিক্যালি এইচের ইলেকট্রন 1s যেটা আছে এবং এইচবির ইলেকট্রন 1s যেটা আছে তারা কীভাবে ঘুরছে, তারা 3 ডাইমেনশনাল কীভাবে আছে, তাদের ক্লাউডের ওয়েভি ফর্মের নেচারটা সাই এ এবং সাই বি। তো তারা যেরকম পজিটিভ ফেজে কখনো কখনো ওভারল্যাপ করতে পারে, ঠিক তেমনি কখনো কখনো নেগেটিভ ফেজে ওভারল্যাপিং করতে পারে। সেটা কীরকম? না যদি সাই এটাকে এইভাবে দেখতে হয় পজিটিভ অ্যান্ড নেগেটিভ, সাই বিটাকে দেখতে হবে ঠিক তার উল্টো, প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ। তাহলে এখন যদি এদের মধ্যে ওভারল্যাপিং হয়, মানে এটাকে বলবো আমরা অপোজিট ফেজ ওভারল্যাপিং, অপোজিট ফেজ ওভারল্যাপিং। তাহলে কি হবে?
যে সাই এ এবং সাই বি তারা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে এবং সেই ওয়েভটা আর এক্সিস্ট করবে না, এবং সেটাই আমরা বলছিলাম। এবং এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি কী বলতে পারি, সাই এ মাইনাস সাই বি, মানে সাই এটা যদি পজিটিভ ফেজে থাকে সাই বিটা নেগেটিভ ফেজে থাকবে, দিয়ে তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি কনসেপ্ট যে বন্ডিং অ্যান্টি বন্ডিং। এবং এই সাই এ প্লাস সাই বিকে খুব ইজিলি বোঝার জন্য লেখা হয় সিগমা স্টার, যেহেতু সিগমা বন্ড তৈরি করছে, অর পাই স্টার। ডিপেন্ড করছে যে আমরা পাই বন্ড তৈরি করছি না সিগমা বন্ড তৈরি করছি তার উপরে। সাই এ মাইনাস সাই বিকে লেখা হয় সিগমা, সরি প্রথমটা বন্ডিংয়ের ক্ষেত্রে স্টার দেওয়া হবে না, বন্ডিংয়ের ক্ষেত্রে শুধু সিগমা এবং পাই লেখা হবে, এবং লেখা হবে সিগমা যদি 1s থেকে তৈরি করে তাহলে সিগমা 1s, যদি পি থেকে তৈরি করে তাহলে হতে পারে পাই 2p অর সামথিং লাইক দিস। মানে পি একমাত্র পি তো পাই বন্ড করতে পারে আমরা জানি, তাই আমি জাস্ট পাই 2p এরকম লিখলাম। ঠিক এর ক্ষেত্রে কী হবে, সাই এ মাইনাস সাই বি, এক্ষেত্রে হবে সিগমা স্টার 1s, মানে ওই অ্যান্টি বন্ডিং বোঝানোর জন্য হাই এনার্জি, তাই তাকে একটা স্টার দেওয়া হয়। যদি পাই বন্ড হয় তাহলে কি লিখতে পারি, অর পাই স্টার 2p, এরকম 3p 4p এরকম হতে পারে। আমরা এক একটা এক্সাম্পলস যখন আসবো বুঝতে পারবো। তাহলে ওভারঅল কনসেপ্টটা যদি আমরা একটু র্যাপ আপ করি, সেটা কী বলা হলো, যে ইলেকট্রনিক ওয়েভগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে তাদের ইন্ডিভিজুয়াল প্রপার্টিগুলোকে লুজ করবে এবং তৈরি করবে নতুন একটা অরবাইটাল। সেই অরবাইটালের নাম দেওয়া হবে, আমরা নাম দিলাম মলিকিউলার অরবাইটাল। এবং সেই মলিকিউলার অরবাইটালের মধ্যে ওই অ্যাটমিক অরবাইটালগুলোর প্রপার্টি থাকার পাশাপাশি আরও কিছু এক্সট্রা প্রপার্টি অ্যাড অন হবে, এবং সেই প্রপার্টিগুলো কীভাবে ডিফাইন্ড হবে, কতগুলো মলিকুলার অরবাইটাল তৈরি হবে, সেগুলো উপরে লেখা হলো। যে যদি দুটো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে নতুন একটা মলিকুলার অরবাইটাল তৈরি করে, তাহলে সেখানে দুটো মলিকুলার অরবাইটাল তৈরি হবে। এবার এই দুটো মলিকুলার অরবাইটাল কী কী না, একটা বলা হলো বন্ডিং, একটা বলা হলো অ্যান্টি বন্ডিং। বন্ডিংটা কি, বন্ডিংটা হচ্ছে দুটো ওএবি ফর্মের সেম ফেজ ওভারল্যাপিং, যেটার এনার্জি কম হবে, যেটা আমাদের স্টেবিলিটি দেবে। আর অ্যান্টি বন্ডিং কি, যে দুটো ওএবি ফর্মের অ্যান্টি ফেজ ওভারল্যাপিং আর অপোজিট ফেজ ওভারল্যাপিং, যার ফলে কিন্তু আমরা একটা কি বলবো, যে আনস্টেবল আর লেস স্টেবল একটা নতুন এনার্জি পাবো। এবং সেটা যদি আমরা থিওরিটিক্যালি ব্যাপারটাকে বুঝতে চাই বা যদি এর সিগনিফিকেন্স বুঝতে চাই, তাহলে কি বলা হচ্ছে, যে বন্ডিংয়ের ফলে যতটা এনার্জি সে লুজ করলো, সেই ততটাই এনার্জি নেচারে না চলে গিয়ে সেটা কী করলো, একটা কনসেন্ট্রেটেড ওয়েতে ঠিক তার ওপরে গিয়েই বসে পড়লো, এবং সেই এনার্জিটার নাম দেওয়া হলো অ্যান্টি বন্ডিং। ডেফিনেটলি এর হাই এনার্জি হবে এবং লেস স্টেবল হবে। এবার আমরা কি জানবো, যে এর এই যে জিনিসগুলো আলোচনা করলাম বন্ডিং অ্যান্টি বন্ডিং নিয়ে, তার স্ট্রাকচারগুলো কী হবে, সেই স্ট্রাকচারগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। যেরকম সিগমা হতে পারে, তাহলে প্রথমে আমরা একটু সিগমা বন্ড সম্পর্কে একটু ডিসকাশন করি। সাপোজ আমরা সিগমা বন্ড তৈরি করছি, সিগমা বন্ড কখন হবে, যখন 1s ওভারল্যাপ করতে পারে, যখন 2p তারা সামনাসামনি বা ফেজ মানে হেড অন ওভারল্যাপিং করে। কীরকম, এইটা হচ্ছে 1s, তার সঙ্গে আর একটা 1s, এবং দুটোই কিন্তু পজিটিভ ফেজে থাকতে হবে, তখনই কিন্তু আমাদের বন্ডিংটা তৈরি হবে। তাহলে সিগমার ক্ষেত্রে এইটা হলো একটা বন্ডিং, এবং বন্ডিং হলে দেখতে হবে কীরকম, দেখতে হয়ে যাবে এইরকম। ঠিক আছে, আগে আমরা অ্যাটমিক ভ্যালেন্স বন্ডে বলছিলাম এই রকম একটা থাকবে, এখন বলছি না এই রকম কোনো ব্যাপার না, এখন কিন্তু পুরোটাই একসাথে হয়ে যাবে। এবং এই পুরোটা একসাথে হলে কী হবে, এই যে এই পজিটিভ, এটা পজিটিভ, এটা কি, এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের পজিটিভ, এবং মাঝখানে থেকে যাবে ইলেকট্রনের নেগেটিভটা, এরকম করে দেখানো হয়। ঠিক আছে, ওকে, তাহলে 1s হলো, এবং তৈরি করলো কি সিগমা 1s বন্ডিং। আবার এই 1s তারা যদি অ্যান্টি বন্ডিং তৈরি করে, মানে একটা সিগমা 1s আর একটা 1s, তারা কী করলো, একে অপরের মধ্যে অ্যান্টিফেজ ওভারল্যাপিং করলো, তাই মাইনাস লিখছি, ওই সাই এ মাইনাস সাই বির মতো করে। তাহলে সেক্ষেত্রে যেটা তৈরি হবে সেটাকে দেখতে হবে কিছুটা এইরকম, যে মাঝখানে এইরকম থাকবে, যে তারা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিছুটা এইরকম আর কি, মানে একে অপরের সঙ্গে ওভারল্যাপ করতে পারে অথবা একে অপরের দিকে মুখ ফিরিয়ে নিতে পারে। যেরকম আমরা বন্ধুর সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরি, আবার শত্রুর সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে নিই, ঠিক বন্ধুর সঙ্গে দেখা হলো বলে এইটা হচ্ছে জড়িয়ে ধরা হলো, বন্ডিং তৈরি হলো। এবং অ্যান্টি বন্ডিংটা দেখতে হবে কিছুটা এইরকম, যে তারা এইরকম হয়ে যাবে, যে তারা একে অপর থেকে দূরে সরে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে এইটা ছিল পজিটিভ, এটা ছিল পজিটিভ, তারা একে অপর থেকে দূরে সরে গেল ইলেকট্রন ক্লাউডটা, এটাকে বলা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এবং এটাকে নাম দেওয়া হলো সিগমা স্টার 1s।
এবং এই যে মাঝখানে ডট ডটটা করলাম, এই ডট ডটটাকে নাম দেওয়া হয় নোডাল প্লেন। নোডাল প্লেন কেন বলা হয়? যে আমরা এটা অ্যাটমিক অরবিটাল পড়ার সময় পড়ে এসেছি যে যেই প্লেনে কোনো ইলেকট্রন থাকে না তাকে নোডাল প্লেন বলা হয়, এবং কতগুলো নোডাল প্লেন আছে তার উপর নাম করে কত নাম্বার অফ নোডস আমরা ডিনোট করেছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু করা হয়। আচ্ছা, এটা তো গেল বন্ডিং সিগমার ক্ষেত্রে, ঠিক আছে, সিগমা বন্ডিং, সিগমা অ্যান্টি বন্ডিং। তাহলে এইটা হলো বন্ডিং, এটা হলো অ্যান্টি বন্ডিং। এটা কার ক্ষেত্রে? 1s এর ক্ষেত্রে বা যে কোনো এসের ক্ষেত্রে ফর দ্যাট ম্যাটার। যদি পি এর ক্ষেত্রে দেখি তাহলে বন্ডিং ইন পি আমাদের দেখতে হবে। আর একটা পিটাকে সিগমা বন্ড কখন করবে? যখন হেড অন ওভারল্যাপিং করে। এইটা একটা নেগেটিভ পজিটিভ ধরে নেওয়া হয়, সিগমা বন্ডটা জেড করবে তাই আমরা জেড ধরে নিচ্ছি। এটা কিন্তু একটা কনসেপ্টটা সবসময় মাথায় রাখতে হবে যে সিগমা বন্ড কে করে? জেড ডিরেকশানের যে পি অরবিটাল থাকে তাকে সে সিগমা বন্ড করে। তো এইটা একটা। আরেকটা সেম ফেজ ওভারল্যাপিং হবে এইরকম, এবং দুটো যারা হেড অন ওভারল্যাপিং করছে তাদের ফেজটা একই থাকতে হবে। তাহলে পজিটিভ পজিটিভ হেড অন ওভারল্যাপিং করলে আগে আমরা কী দেখাতাম? এইরকম হতো, এরকম একটা, এরকম একটা, এবং মাঝখানে এটা ওভারল্যাপিং। এটা কি? এটা দেখানো হয়েছিল ভ্যালেন্স বন্ড থিওরিতে। কিন্তু এখন আমরা কীভাবে দেখাবো? এখন দেখাবো যে এই দুজন মিলে একটা নতুন একটাই অরবিটাল তৈরি করছে, সেটাকে দেখতে হবে এই রকম গোল করে, এবং ওই নেগেটিভ সাইডটা যেহেতু একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে না, তারা এইরকম একটুখানি দূরে থেকে যাবে, এবং মাঝখানে থাকবে এইরকম একটা নোডাল প্লেন, এবং এই মাঝখানটা হয়ে গেল একটা পজিটিভ ফেজ, এবং এইগুলো হয়ে গেল নেগেটিভ ফেজ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দুটো নোডাল প্লেন পেলাম। কোথায়? এটার নাম কী হবে? সিগমা 2p/z, কারণ সিগমা বন্ড তৈরি করলো দুটো 2p/z মিলে, তাহলে সিগমা 2p/z, এবং যেহেতু এটা বন্ডিং তাই ওপরে আমি স্টার দেবো না, তাই শুধু সিগমা 2p/z, এবং এখানে দুটো নোডাল প্লেন আমরা পেলাম। ওকে, অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে আমরা বন্ডিং তো হলোই পি এ দিয়ে, এবং পি দিয়ে যদি অ্যান্টি বন্ডিং হয় তাহলে কীরকম হবে? তাহলে এই রকম হবে না। এইটা যদি একটা হয়, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক তার পরের যেটা আসবে সেটা এই রকম হবে। ঠিক আছে, তাহলে এই গেল অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং ক্ষেত্রে আমরা ড্র কীভাবে করবো? যে তারা একে অপর থেকে মুখটা ফিরিয়ে নেবে একে অপর থেকে দূরে। তো এই রকম এই দিকটা নেগেটিভ সাইডটা বড় হয়ে যাবে। আগে নেগেটিভটা ছোটো হয়ে গেছিলো, কেন? কারণ পজিটিভ সাইডটা ওভারল্যাপ করছিল, এখন তার ওভারল্যাপ করছে না, তাই এখন কিন্তু নেগেটিভ সাইডটা বড় হয়ে যাবে, মানে নেগেটিভের দিকে ইলেকট্রন ক্লাউডটা বেশি চলে যাবে, আর পজিটিভ সাইডটা ছোটো হয়ে যাবে। এবং এমনিতেও পি প্রথম থেকে এই যে মাঝখানের পয়েন্টটা, এটা তো একটা নোডাল প্লেন, তো সেই নোডাল প্লেন তো থেকেই যাবে, সেটা তো আর নতুন করে তৈরি হচ্ছে তা না, সেটা আগে থেকেই ছিল। কিন্তু নতুন একটা নোডাল প্লেন তৈরি হলো, সেটা হচ্ছে এই মাঝখানে। কেন? কারণ তারা একে অপরের দিক থেকে দূরে সরে যাচ্ছে, তারা একে অপরের সঙ্গে আর কথা বলছে না, শত্রু হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা বলতে পারি সিগমা স্টার 2p/z। এবং এইটা দেখতে পাচ্ছি যে তিনটে নোডাল প্লেন আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, তাহলে বন্ডিং আমরা শিখে গেলাম যে পি এবং এস একে অপরের সঙ্গে ওভারল্যাপ করলে কী করে বন্ডিং তৈরি করে। এবার যদি পাই বন্ড আমাদের শিখতে হয় তাহলে কী করে করব সেটা আমরা একটু দেখে নিই। যে পাই মলিকিউলার অরবিটাল, মানে পাই আমরা জানি সবসময়ের জন্য সাইড ওয়াইজ ওভারল্যাপিং করে। তাহলে সাইড ওয়াইজ ওভারল্যাপিং যদি পাই বন্ড করে তাহলে কীভাবে করবে না, এইটা যদি একটা পি হয়, ঠিক এইটা আর একটা পি হবে, এবং যদি তারা বন্ডিং তৈরি করার চেষ্টা করে তাহলে তাদেরকে একই ফেজে ওভারল্যাপ করতে হবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস। তারা একে অপরের সঙ্গে পজিটিভ ফেজ ওভারল্যাপিং করছে, তাই মাঝখানে আমি প্লাস লিখলাম, এবং সেম ফেজ ওভারল্যাপিং হচ্ছে, বা একে বলা হয় আরেকটা নাম সেম ফেজ ওভারল্যাপিং বলা হয়, আরেকটা নাম বলা হয়, সেইটার জন্যই লিখছি সেম ফেজ ওভারল্যাপিং অর কনস্ট্রাকটিভ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে অ্যাড হওয়া, তাহলে কনস্ট্রাকটিভ ইন্টিগ্রেশনও এটাকে বলা হয়ে থাকে। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে দুজন যেহেতু একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে, দেখো আগে থেকেই তো এই যে মাঝখানের যে জায়গাটা, এটা তো আগে থেকেই নোডাল প্লেন ছিল, যেটাকে আমি ডট ডট করে ড্র করলাম, তাহলে সেই নোডাল প্লেনটা নিচে থেকেই যাবে, সেটা তো নতুন করে তৈরি হবে তা নয়। কিন্তু ওপরের দুটো পজিটিভ তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে এইরকমভাবে, আর নিচের দুটো নেগেটিভ তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে এইভাবে। তার নেগেটিভ ওপরটা হয়ে গেল পজিটিভ, এবং একটাই নোডাল প্লেন।
এর নাম আমরা কি দেবো, যেহেতু এটা একটা বন্ডিং, ডেফিনেটলি এটা বন্ডিং, যেহেতু সেম ফেজ হচ্ছে, তাহলে এটাকে নাম দেব পাই বন্ডিং, যেহেতু সাইড অন ওভারল্যাপিং হচ্ছে। এবং এটা তৈরি হলো কোত্থেকে, 2px থেকে অথবা 2py থেকে। ধরে নেওয়া হয় এটা সবসময়ের জন্য যে 2px বা 2py তারা কিন্তু একে অপরের সঙ্গে, মানে দুটো 2px বা দুটো 2py তারা একে অপরের সঙ্গে ওই পাই বন্ডিংই করে, ঠিক আছে। আর 2pz তারা একে অপরের সঙ্গে সিগমা বন্ডিং করে। এটা কনভেনশনালি ধরে নেওয়া হয়। তিনটের মধ্যে যে কোনো একটাকে তো আমাদের সিগমা আর বাকি দুটোকে পাই দিতে হবে। ধরেই নেওয়া হয় যে জেডটা সিগমা করবে এবং এক্স ওয়াই তারা একে অপরের সঙ্গে পাই করবে। তো ইটস কনভেনশনাল অ্যাজাম্পশন। ওকে, তাহলে হয়ে গেল পাই 2px। এবং পাই স্টার কেন দেবো না, যেহেতু এটা বন্ডিং, তাহলে আর স্টার দেবো না। স্টার কখন দেবো, এর পরেরটায়। ঠিক এইটা একটা এবং এইটা আর একটা। আমরা দুভাবে এটাকে লিখতে পারি। আপাতত আমি যেভাবে লিখছি এইভাবে সবাই লিখো। এটা দুটো পজিটিভ, এই নিচে দুটো নেগেটিভ। তাহলে একই ফেজ দেখে মনে হচ্ছে, কিন্তু মাঝখানে যদি এই মাইনাস লিখে দিই তাহলে সেটা উল্টো ফেজ এটাকে ডিনোট করে, ঠিক আছে। তাহলে এটাও যদি দুটো 2px একে অপরের সঙ্গে অ্যান্টি বন্ডিংয়ে যায়, এটা কি তাহলে অ্যান্টি বন্ডিং। তাহলে কি হবে, যে এরা অপোজিট ফেজ ওভারল্যাপিং করবে। অপোজিট ফেজ ওভারল্যাপিং অলরেডি আগে লেখাও হয়েছে এই জিনিসটা। অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে অপোজিট ফেজ ওভারল্যাপিং। অথবা এর আরেকটা নাম আছে, যে কারণে এটাকে লিখলাম, সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টিগ্রেশন। তাহলে এই ডিস্ট্রাকটিভ ইন্টিগ্রেশন এর ফলে কি তৈরি হবে, তারা একে অপরের থেকে একটু দূরে সরে যাবে, কিছুটা এইরকম। এই হলো পজিটিভ নেগেটিভ, মানে দুজন দুজনকে রিপালশন করবে, কিছুটা এইরকমভাবে ভাবতে পারো, নেগেটিভ পজিটিভ। মাঝখানে একটা নতুন নোডাল প্লেন তৈরি হলো, এবং আগে থেকে তো এই একটা নোডাল প্লেন তো আগে থেকে ছিলই, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে পাই 2px, কিন্তু এটা যদি অ্যান্টি বন্ডিং মানে অপোজিট ফেজ ওভারল্যাপিং হলো, তাই এটাকে নাম দেওয়া হলো পাই 2px স্টার। এবং এখানে ডেফিনেটলি দুটো নোডাল প্লেন আমরা পাচ্ছি। ওকে, এবং সবসময় মনে রাখতে হবে px অ্যান্ড py আফটার বন্ডিং or anti-bonding will have same energy। কেন, কারণ তারা px হোক বা py হোক, তারা বন্ডিং করুক বা অ্যান্টি বন্ডিং করুক, দুজনেই পাই বা পাই স্টার তৈরি করবে। এবং যেহেতু একই ধরনের বন্ডিং করবে একই ধরনের অ্যাটমিক অরবিটাল থেকে, তাহলে তাদের এনার্জিটাও সেম হবে। কিন্তু সিগমার ক্ষেত্রে এনার্জিটা কিন্তু আলাদা হবে, কারণ সিগমা বন্ডিংয়ের এনার্জিটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। ওকে, সো লেট আস গো অন। এবং আমরা এবার এক একটা করে আমরা একটু বন্ড ফরমেশন শিখব। শুধু একটা রুল এখানে বলে নেব এবং তারপরে আমরা শুরু করব। এখানে সেই রুলটা একটুখানি হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখছি। রুলটা কি, যে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 14 ইলেকট্রন সিস্টেম, আর আরেকটা হচ্ছে গিয়ে লেস দেন ইজ ইকুয়াল টু 14 ইলেকট্রন সিস্টেম। শুধু এইটুকু আমাদের মনে রাখতে হবে যে লেস দেন 14 ইলেকট্রন সিস্টেম হলে কি হবে, আর গ্রেটার দেন 14 ইলেকট্রন সিস্টেম হলে আমাদের কী হবে, এখানে কি জিনিসটা আলাদা হয় না। যদি গ্রেটার দেন 14 ইলেকট্রন সিস্টেম হয় তাহলে কি হবে, যে পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py। এ তো নতুনগুলো তৈরি হবে। আমরা বলেছিলাম যে 2px এবং 2py এর এনার্জি সেম হবে, তাদের এনার্জি কম হবে, তাদের এনার্জি বেশি হবে দেন সিগমা 2px 2pz। এই একটাই জিনিস মনে রাখতে হবে, যে 14টা ইলেকট্রনের থেকে যদি বেশি সিস্টেম হয় তাহলে 2pz এর এনার্জি কম হবে এবং 2px এবং 2py এর এনার্জি বেশি হবে। 14টা ইলেকট্রনে কম হলে সেক্ষেত্রে কি না, পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py, এদের থেকে কার এনার্জিটা বেশি হবে, সিগমা 2pz এর।
এটা কীভাবে কেন আমি পরে আসছি, জাস্ট এই জিনিসটা এক্সাম্পল কি, যে 14 ইলেকট্রন সিস্টেম মানে কি বলতে চাইছি, যে সাপোজ এক্সাম্পল এখানে দিচ্ছি যে N2 তে টোটাল 14 ইলেকট্রন আছে, তাহলে এটা কিন্তু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 14 ইলেকট্রন সিস্টেমের, সরি গ্রেটার দেন নয়, এর ক্ষেত্রে হবে গ্রেটার দেন 14 ইলেকট্রন, ব্যাস। তাহলে এটা কিন্তু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 14 ইলেকট্রন সিস্টেম নয়, এটা লেস দেন ইজ ইকুয়াল টু 14 ইলেকট্রন সিস্টেম পড়লো, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি দিচ্ছি যে N2 মাইনাস, তাহলে কি হবে, এটা হয়ে যাবে 15 ইলেকট্রন সিস্টেম, তখন কিন্তু গ্রেটার দেন 14 ইলেকট্রন। বা আমি দিলাম F2, হয়ে গেল 18 ইলেকট্রন সিস্টেম, এক্ষেত্রে কিন্তু এই রুলটা ফলো হবে। আবার যদি আমি ধরে নিই যে B2 বেরিলিয়াম 2, হ্যাঁ, বা ধরে নিচ্ছি O2 2+, B2-র ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে গিয়ে টোটাল বোরনের 5 5 10 ইলেকট্রন, তাহলে এটা লেস দেন 14 ইলেকট্রন। বেরিলিয়ামের ক্ষেত্রে টোটাল 4 + 8 ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন হলো। O2-র ক্ষেত্রে হতো 16 ইলেকট্রন, কিন্তু O2 2+ হয়ে গেছে, এখন কিন্তু এটা 14 ইলেকট্রন সিস্টেম। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং যখন আমরা এক এক করে শিখবো তখন আমরা বুঝতে পারবো এই রুলটা কোথায় ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট। আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড ফর্মেশন, সেটা আমরা শিখবো যে কী করে H2 বন্ড ফর্ম হয় বাই দ্য মলিকুলার অরবিটাল থিওরি। প্রথম কি করব, এরকম অ্যারো দেবো এবং এদিকে লিখবো এনার্জি। এবার সেকেন্ড যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা এরকম দাগ দিতে পারি বা বক্স করতে পারি, আমি দাগ দিয়ে করি, ইজি হয়, তাড়াতাড়ি হয়, সেই জন্য। তাহলে দুটো দাগ দিয়ে দিলাম দুদিকে, এবং নিচে লিখে দিলাম অ্যাটমিক অরবিটাল অফ HA, এখানে লিখে কি অ্যাটমিক অরবিটাল অফ HB। এখন কি হবে, এরা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে, এবং আমরা জেনেছি যে ওভারল্যাপ করার ফলে কী তৈরি করবে, একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ডিংটাকে আমরা কি লিখবো, যে এখানে নিচে লিখবো যে মলিকিউলার অরবিটাল অফ H2, ব্র্যাকেটে চাইলে HA-HB লিখে দিতে পারো, এই গেল। এবার এইটা কি, প্রথমে যেটা আমি করেছিলাম যে এটা হচ্ছে 1s, আর এই দিকেরও 1s। নতুন যেটা তৈরি হয়েছে তার নাম কি দেবো, সিগমা 1s আর সিগমা স্টার 1s। এখন ইলেকট্রন আমাদেরকে ভরতে হবে। হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে গিয়ে 1s1, তাহলে এইদিকে 1s1, আবার এইদিকে 1s1, দুটো আলাদা আলাদা হাইড্রোজেন 1s1। যখন তারা ওভারল্যাপ করছে, এখন কীভাবে মলিকুলার অরবিটালে বসানো হবে, যে টোটাল ইলেকট্রন কটা, দুদিক থেকে এলো দুটো ইলেকট্রন। এখন একই সেই আব্বাউ প্রিন্সিপাল ফলো করে, যে একই প্রথম লো এনার্জিতে ভরবে, তারপরে হাই এনার্জিতে। তাহলে লো এনার্জি হচ্ছে সিগমা 1s, তাহলে প্রথম সেখানে আমরা ভরা শুরু করি, ব্যাস। আর তো আমার কাছে ইলেকট্রন নেই, তাহলে সিগমা স্টার 1s যাওয়ার কোনো জায়গাই নেই, ঠিক আছে। তাহলে এইভাবে করে দেখানো হয় যে কী করে বন্ড তৈরি হলো। আচ্ছা, শুধু এখানেই থেমে থাকলে হবে না, আরও দুটো জিনিস আমাদের জানতে হবে, সেটা কি, যে কতগুলো বন্ড তৈরি হলো সেটা কী করে জানবো না, বলা হয় যে বন্ড অর্ডার বলে একটা কনসেপ্ট আছে। বন্ড অর্ডার মানে কি, এন বন্ডিং মাইনাস এন অ্যান্টি বন্ডিং, মানে বন্ডিংয়ে কটা ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে কটা ইলেকট্রন বাই 2। এক্ষেত্রে যদি দেখি বন্ডিং হচ্ছে সিগমা 1s, তাহলে বন্ডিংয়ে আছে দুটো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ে আছে 0 ইলেকট্রন, বাই 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে দুটো হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড তৈরি হবে। তাহলে এটা ভ্যালেন্স বন্ড থিওরি যেভাবে বলছিল তাকে ডিনাই করলো না, সেটাকে সাপোর্ট করলো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বন্ড অর্ডার জানলাম। এবং যদি কেউ জিজ্ঞেস করে এর ম্যাগনেটিজম কি, না যেরকম আমরা জানি যে ম্যাগনেটিজম মানে হচ্ছে গিয়ে যে যখনই সিঙ্গেল ইলেকট্রন থাকবে বা আনপেয়ার ইলেকট্রন যদি থাকে তখন তাকে ম্যাগনেটিজম থাকে। তাহলে ম্যাগনেটিজম দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে প্যারাম্যাগনেটিক আমরা কখন বলি, যখন সেখানে আনপেয়ার ইলেকট্রন এক্সিস্ট করে। আর ডায়াম্যাগনেটিজম কখন বলি, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে কি যেটা ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হয় না, যখন সেখানে সবসময় পেয়ার ইলেকট্রন এক্সিস্ট করে, বা আরও সহজে বলতে গেলে যে যেখানে আনপেয়ার ইলেকট্রন একটাও এক্সিস্ট করে না, নট এক্সিস্টিং। এটা অ্যারো দিলাম, মানে অ্যারোটা হচ্ছে কি আনপেয়ার ইলেকট্রনের সিম্বল। তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, যখন তারা 1s1 ছিল তখন তারা
প্যারাম্যাগনেটিক ছিল, একটার করে আনপেয়ার ইলেকট্রন ছিল। এখন কিন্তু পুরোটাই একটা পেয়ার বা বন্ড পেয়ার তৈরি করেছে। তো এক্ষেত্রে যদি আমরা বলি যে ম্যাগনেটিজম কি, না এটা ডেফিনেটলি হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক। কোনটা? H2টা, নট HA অর HB, কে H2। তাহলে H2 হচ্ছে ডায়াম্যাগনেটিক। কেন? কারণ সেখানে কিন্তু দুটো ইলেকট্রন আছে এবং দুটোই কিন্তু একে অপরের সঙ্গে পেয়ার ফর্মে আছে, সেখানে কিন্তু কোনো আনপেয়ার ইলেকট্রন H2তে এক্সিস্ট করছে না। ঠিক আছে, H2 হলো। এবার আমরা আরেকটা করি নাম্বার 2 দিয়ে, He2 বন্ড ফরমেশন হয়েছে। এখন He2 বন্ড ফরমেশানে আমরা একই স্ট্রাকচার রাখবো, কারণ He2 মানে কি, He হচ্ছে গিয়ে 1s2। তাহলে এখন আমরা শুরু করবো ওই কি, এইদিকে এনার্জি, দুদিকে দুটো অ্যাটমিক অরবাইটাল, তাহলে অ্যাটমিক অরবাইটাল অফ HeAB দিতে পারো, নাও দিতে পারো, অ্যাটমিক অরবাইটাল অফ He। তাহলে দুটো He যখন কাছাকাছি আসছে তখন তারা একটা বন্ডিং এবং একটা অ্যান্টি বন্ডিং তৈরি করছে। এখন ইলেকট্রন কটা? Heতে ইলেকট্রন দুটো, 1s2, আবার এই দিকের Heও ইলেকট্রন দুটো, তাহলে টোটাল 4টে ইলেকট্রন। এখন যখন তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করলো, তৈরি করলো কি, মলিকিউলার অরবাইটাল অফ He2, দুটো He কাছাকাছি চলে এসছে, দিয়ে যে ইলেকট্রন আসবে টোটাল 4টে ইলেকট্রন। তাহলে প্রথম লো এনার্জিতে দুটোর বেশি ইলেকট্রন একটা অরবাইটালে থাকতে পারে না, আমরা পড়েছি, এবং তারপরে হাই এনার্জিতে দুটো, টোটাল 4টে ইলেকট্রন আমাকে তো ভরতে হবে। তাহলে টোটাল 4টে ইলেকট্রন ভরা হলো। এবার যদি তোমাদেরকে বলা হয় যে তাহলে He2 একে অপরের মধ্যে কত বন্ড তৈরি করবে, যদি দেখো যে বন্ড অর্ডার সেটা বেরোবে কত, বন্ডিংয়ে NB - NAB/2, তাহলে NB এখানে 2, NABও এখানে 2, মানে অ্যান্টি বন্ডিংয়েও দুটো ইলেকট্রন, বন্ডিংয়েও দুটো ইলেকট্রন, /2 সমান 0। তাহলে He একে অপরের মধ্যে বন্ড তৈরি করে না। এবং এটাও আমাদের আগে জানা যে হিলিয়াম একটা নোবেল গ্যাস, এবং নোবেল গ্যাস একে অপরের সঙ্গে বন্ড তৈরি করে না, কারণ তারা অলরেডি তাদের অক্টেট ফুলফিল আছে। এবং এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে বন্ড অর্ডার 0, তাহলে এটাও আবার ভ্যালেন্স বন্ড থিওরিকে ভায়োলেট করলো না, ভ্যালেন্স বন্ড থিওরিকে সাপোর্ট করলো। তাহলে আমরা পেলাম এটা একটা পজিটিভ জিনিস। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম যদি আমরা দেখি, তোমরা বলো। হ্যাঁ, একদম ঠিক, যে ম্যাগনেটিজম হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক। কেন? কারণ এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন আমরা দেখতেই পাচ্ছি না, সবগুলোই তো পেয়ার ইলেকট্রন। তো মোটামুটি এইভাবেই কিন্তু আমরা ডেসক্রাইব করি। আচ্ছা, এবার যদি র্যান্ডামলি আর একটা চুজ করি, ফর এক্সাম্পল C2, তাহলে C2 বন্ড ফরমেশন। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখন কিন্তু শুধু 1s নেই, তার সঙ্গে 2s 2pও কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কী করব, 1s একটু ফাঁক দিয়ে আবার 2s, তার থেকে আরেকটু ফাঁক দিয়ে 3টে 2pকে আমরা এরকম পাশাপাশি 3টে এরকম লিখব। ঠিক আছে, কারণ 3টে 2pর এনার্জি একই। আবার এদিকেও কী লিখব, 1s, একই এনার্জিতে এদিকেও 2s, আর এদিকে লিখব 2p 3টে, 1 2 3। এইখানে আসছে মজা। যখন C2 চলে এলো, আমাদের এবার একটু খেয়াল করতে হবে, যখন P চলে এলো, ওই যে একটা নতুন রুল বলেছিলাম না, যে পাই এর এনার্জি কম হবে না, সিগমার এনার্জি বেশি হবে না, এরকম একটা। তাহলে C2-র ক্ষেত্রে আমরা যদি দেখি যে C2 কিন্তু লেস দেন ইজ ইকুয়াল টু 14 ইলেকট্রন। কেন? কারণ C2 কিন্তু টোটাল ইলেকট্রন হচ্ছে গিয়ে 6 + 6 = 12 ইলেকট্রন। কারণ একটা কার্বনের 6টা ইলেকট্রন থাকে, দুটো কার্বনে টোটাল 12টা ইলেকট্রন, তাহলে এটা লেস দেন ইজ ইকুয়াল টু 14 ইলেকট্রন সিস্টেম। এবার আমরা যখন ড্র করবো, এখানে বুঝতে পারবো কেন কী হচ্ছে। তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ওই বন্ডিং অ্যান্টি বন্ডিং, দ্বিতীয়টার ক্ষেত্রে বন্ডিং অ্যান্টি বন্ডিং। যেহেতু দুটোই সিগমা এক্ষেত্রে, মানে দুটো এসের ক্ষেত্রে তো সিগমাই হবে, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। যখন পি চলে এলো, মানে এই প্রথমটা ছিল 1s, তারপরে ছিল 2s, তারপর হলো 2px 2py অ্যান্ড 2pz, এদিকেও 1s 1s। এখন 1s-এরগুলো যদি আমরা ড্র করে ফেলি, তাহলে এই মাঝখানে একটা এরকমভাবে হবে বন্ডিং অ্যান্টি বন্ডিং করে। তো নিচেরটা হচ্ছে সিগমা 1s, তারপরে হচ্ছে সিগমা 1s স্টার, তারপরে হবে সিগমা 2s, তারপরে হবে সিগমা 2s স্টার। এতটা পর্যন্ত কোনো সমস্যা ছিল না। কিন্তু এরপরে সমস্যা হলো যে py pz এবং px যখন একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে, তখন পাইগুলোর এনার্জি নিচে থাকবে না সিগমা এনার্জি নিচে থাকবে। সেইটাই আমরা রুলে পড়েছিলাম এইখানটায়,
এই যে রুলটা খুব ইম্পর্টেন্ট রুল, যে লেস দেন 14 ইলেকট্রন সিস্টেম গ্রেটার দেন আর লেস দেন। তাহলে এখন লেস দেন 14 ইলেকট্রন সিস্টেম, এই লেস দেন 14 ইলেকট্রন সিস্টেমে আমরা কি দেখলাম, যে সিগমার এনার্জি ওপরে আর পাইয়ের এনার্জি নিচে। তাহলে সেটাই আমরা করব, এইটুকুই মনে রাখার জিনিস। তাহলে কী করব আমরা, দুটো পাইয়ের এনার্জি একই হবে এবং বললাম যে পাইয়ের এনার্জি নিচে, তাহলে সিগমার এনার্জি ওপরে এবং পাইয়ের এনার্জি, জাস্ট এক মিনিট দেখুন, একদম ঠিক, সিগমার এনার্জি ওপরে এবং পাই এনার্জি নিচে, এবং সেইটাই আমরা করব। তাহলে দুটো পাইকে আমরা নিচে করলাম এবং এটাকে নাম দিলাম পাই 2px, আর এদিকে নাম দিলাম পাই 2py। দুটো পাই হয়ে গেল। এবার তারপরে দেখব সিগমার এনার্জি, এটা কি হলো সিগমা 2pz, কারণ আমি বলেছিলাম জেডটা সিগমা তৈরি করবে এবং এক্স আর ওয়াইটা পাই তৈরি করবে। ওপরের ক্ষেত্রে কী হবে, ওপরের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাদেরকে যে জেডের এনার্জি ওপরে থাকে সিগমা স্টার 2pz এবং পাইর এনার্জি নিচে থাকে, এটা সবসময়ের জন্য, এটার ক্ষেত্রে কোনো চেঞ্জেস নেই, কিন্তু সবসময় এটাই ফলো হবে। জাস্ট এই জায়গাটা একটু মনে রাখা, এবং এটার উপরেই সব কিছু ডিপেন্ড করছে। তাহলে পাই 2px স্টার এবং পাই 2py স্টার। একটা জিনিস যেটা ভুল হয়ে গেল, যেটা দেখে মনে হচ্ছে যে এরকম কেন হলো, কারণ আমরা বলেছিলাম যে যতটা নিচে নামবে ততটাই উপরে উঠবে, তাই আমাদেরকে এইটাকে মাঝখানে রাখতে হবে। 2px 2py আর 2pz। এখন এই দুটো 2px এবং 2py তারা নিচে এসছে, এইটা একটা এবং এইটা আরেকটা। 2pz এখানে এসছে, এই হয়ে গেল। তাহলে এই গেল মোটামুটি আমাদের C2। অবশ্যই যেটা করতে হবে সেটা নিচে লিখতে হবে অ্যাটমিক অরবিটাল অফ সি, এইদিকে অ্যারো দিয়ে এদিকে এনার্জি লিখতে হবে এবং এদিকেও লিখতে হবে অ্যাটমিক অরবিটাল অফ সি, মাঝখানে হচ্ছে কি মলিকিউলার অরবিটাল অফ C2। এখন আমাদের কাজ কি, আমরা জানি কার্বনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p s। তাহলে এটাই আমরা করে ফেলি যে 1s এ দুটো, সরি ওইদিকে 2s হবে, আমি 1s বলে লিখে ফেলেছি, ওটা 2s হবে, 2s এ দুটো এবং 2p-তে দুটো, 1 2। এদিকেও তাই 1s এ দুটো, 2s এ দুটো এবং 2p-তে দুটো। তাহলে টোটাল ইলেকট্রন কটা হলো, দুদিকটা মিলিয়ে টোটাল 12 ইলেকট্রন। এখন আমি আর দেখবো না কোথায় কে বসবে না বসবে, আমরা টোটাল 12টা ইলেকট্রন আমরা যেইভাবে শিখেছি যে নিচ থেকে উপরে ভরে যেতে হবে, আমরা সেভাবেই ভরে যাব। কি করব, 1 2 3 4 5 6 7 8। এখন একই এনার্জি লেভেলে যদি দুটো অরবিটাল থাকে তাহলে আমরা কি করব, প্রথম একটা করে 9 10, তারপরে উল্টো দিকে আসবে 11 12। তাহলে সেম এনার্জি লেভেলে প্রথম একটা করে ভরবো, তারপরে দুটো করে ভরবো। তাহলে আমরা যদি এইখানে দেখি তাহলে এটা কি হয়ে গেছে এবার মোটামুটি ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কেউ কেউ এটাকে আবার লিনিয়ার ফরম্যাটে লিখতে বলে, তখন কি লিখবে যে সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2, যেরকম ওই S1s1 2s1 লিখেছিলাম, এখন সব কিছু আমরা মলিকিউলার অরবিটালে লিখব। তারপরে কি লিখছি, পাই 2px2 ইজ ইকুয়াল টু পাই 2py2। কেন এখানে ইজ ইকুয়াল টু সাইন, কারণ যেহেতু এদের এনার্জিটা একই তাই এইভাবে করে লেখা হয়। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা লিনিয়ার ফরম্যাটে যেরকম 1s2 2s2 লিখেছিলাম সেরকম C2-র ক্ষেত্রে এইভাবে লিখতে পারি। বন্ড অর্ডার যদি আমরা ভাবি, টোটাল আমরা যদি দেখি বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু কি NB মাইনাস NAB/2। তাহলে বন্ডিংয়ে কটা আছে একটুখানি দেখে নেওয়া যাক, অন্য একটা কালার নিয়ে নিচ্ছি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে, মেবি দিস কালার। তাহলে বন্ডিং, এইটা একটা বন্ডিং, এইটা একটা বন্ডিং আর এইটা বন্ডিং। তাহলে টোটাল যেগুলো স্টার নয় সেগুলো বন্ডিং আর কি। তাহলে বন্ডিংয়ে আমরা পাচ্ছি কটা ইলেকট্রন, টোটাল পাচ্ছি 8টা ইলেকট্রন, 8 মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে 4টে ইলেকট্রন বাই 2। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 4/2 ইজ ইকুয়াল টু 2। তাহলে C2-র মধ্যে বন্ড তৈরি হলে দুটো বন্ড তৈরি হবে।
এবং আমরা দেখি অক্টেট ফুলফিল হলো কি না। কার্বনের টোটাল কটা ইলেকট্রন ছিল? 6টা। তাহলে 1 2 3 4 1 2 3 4 অ্যান্ড অক্টেট ফুলফিল হয়েছে কেন? কারণ 1 2 3 4, তাহলে এইটা যদি একটা হয়, এইটা যদি আরেকটা হয়, আমরা যদি দেখি যে অক্টেট কিন্তু ফুলফিল হয়ে গেছে। তার মানে ভ্যালেন্স বন্ড থিওরি আবারও মলিকুলার অরবিটাল থিওরির সঙ্গে কোনো কন্ট্রাডিকশানে যাচ্ছে না, মানে একই কনসেপ্ট, কিন্তু আমরা নতুনভাবে এটাকে শিখছি। প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক যদি জিজ্ঞেস করা হয়, দেখবে সবগুলোই কিন্তু মাঝখানে পেয়ার হয়ে আছে, তাহলে এটা ডেফিনেটলি একটা ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক C2। যদি শুধু সি এর কথা বলা হতো তাহলে সেটা কিন্তু প্যারাম্যাগনেটিক। কেন? কারণ 2pxy এবং 2p এইখানে দেখবে কালো যেটা করলাম, এই জায়গাগুলোতে কিন্তু একটা করে ইলেকট্রন ছিল, তাহলে শুধু কার্বন কিন্তু প্যারাম্যাগনেটিক, কিন্তু যখনই C2 ফর্ম করলো সেটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। ঠিক আছে? আচ্ছা, এগেইন তারপরে আরেকটাই আসছি, যেটা হয়তো এক্সাম্পল হতে পারে। সাপোজ আমি নিয়েছি O2 এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান, O2 বন্ড ফর্মেশন। এক্ষেত্রে কীরকম হবে? আবারও সেই এনার্জি আমরা দেবো এইভাবে, দুদিকে দুটো 1s, দুদিকে দুটো 2s এবং 3টে p। কী বললাম না, প্রথম মাঝখানে হবে 1s, সিগমা 1s, সিগমা 1 স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, এটা হচ্ছে সিগমা 1s স্টার, এটা সিগমা 1s, এটা সিগমা 2s, সিগমা 2s স্টার। এখন O2 কি? O2 হচ্ছে গ্রেটার দেন 14 ইলেকট্রন সিস্টেম, এবং এইটা না মনে রাখার কিছু নেই, শুধু লেস দেন 14 ইলেকট্রনটাই মনে রাখলেই চলবে। গ্রেটার দেন 14 ইলেকট্রন কেন মনে রাখার দরকার নেই? কারণ খুব ন্যাচারালি আমরা জানি সিগমা বন্ডের এনার্জি কম হয়, পাই বন্ডের এনার্জি বেশি হয়। তাই প্রথমেই সিগমা বন্ডের এনার্জি আমি কম লিখে দেবো, তাহলে এটা হচ্ছে সিগমা 2pz, তারপরে দুটো পাই লিখে দেবো। একই রকমভাবে পাই যতটা নিচে নামবে ঠিক ততটাই পাই ওপরে উঠবে, তারপরে আবার সিগমা যেহেতু সব থেকে নিচে নেমেছে, সিগমা সব থেকে ওপরে উঠবে, তাহলে সিগমা স্টার 2pz, এবং এইটা হলো পাই 2py স্টার, পাই 2py x স্টার, এটা হলো পাই 2px, এটা হলো পাই 2py। ব্যাস, মোটামুটি এবার একটুখানি আমাদেরকে অ্যারো দিয়ে দিতে হবে। এইরকমভাবে এটাকেও এইভাবে আমাদেরকে ড্র করতে হবে। অবশ্যই লিখতে হবে এটা 1s, এটা 2s, এটা 2p, এটাও 2p, এটা 2s, এটা 1s। এই দিকটা হচ্ছে কি অ্যাটমিক অরবিটাল অফ O2, O। এদিকে হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ O, মাঝখানে হচ্ছে কি মলিকিউলার অরবিটাল অফ O2। এখন ইলেকট্রন কি আমরা জানি, অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কি 1s2, 2s2, 2p4। তাহলে 1s2, 2s2, 2p4 মানে এইভাবে, এদিকেও তাই 1s2, 2s2, 2p4 মানে এক্স্যাক্টলি লাইক দিস। এখন টোটাল ইলেকট্রন কত হয়ে গেল? টোটাল ইলেকট্রন হয়ে গেছে দুদিকে 8টা করে ইলেকট্রন, তাহলে টোটাল 16 ইলেকট্রন। এবার আমি 16 ইলেকট্রনটাকে ফিল আপ করার চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। uh, 11 12 13 14 15 16। তাহলে আবারও দেখি যে ওর বন্ড অর্ডার কী বেরোলো। বন্ড অর্ডার যেটা বেরোবে এন বন্ডিং মাইনাস এন অ্যান্টি বন্ডিং বাই 2 করে দেখা যাবে। এন বন্ডিং যেগুলো আছে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, এইটা বন্ডিং। তো টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা বন্ডিংয়ে এবং টোটাল 16টার মধ্যে বাকি 6টা অ্যান্টি বন্ডিংয়ে বাই 2 করলে কি দেখা যাবে 4/2 = 2। তাহলে বন্ড অর্ডার 2 মানে দুটো অক্সিজেনের মধ্যে দুটো বন্ড থাকবে,
এটা তো আগেও বলা হয়েছে, এটা নতুন কিছু কথা নয়। কিন্তু কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী অক্সিজেন, দেখো অক্সিজেনের যদি আমরা ছবিটাকে ড্র করি, এইরকমভাবে ড্র করা যায় না? তাহলে অক্সিজেন হচ্ছে কি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী ইট ইজ এ হাইলি ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড, কারণ এখানে কিন্তু কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই। তাই অ্যাকর্ডিং টু ভিবিটি O2 ইজ ডায়াম্যাগনেটিক, কারণ কোনো আনপেয়ার ইলেকট্রন নেই। বাট অ্যাকর্ডিং টু এমওটি আমরা যদি দেখতে পাই যে এখানে কিন্তু আমরা দুটো আনপেয়ার ইলেকট্রন খুঁজে পাবো। সেটা কোনটা? সেটা হচ্ছে এই দুটো, হাইলি ইম্পর্ট্যান্ট। তাহলে এইখানে লিখতে হবে কি, যে অ্যাকর্ডিং টু MOT or molecular orbital theory, O2 have two unpaired electron in pi 2px star and pi 2py star. Thus O2 is প্যারাম্যাগনেটিক। কতটা প্যারাম্যাগনেটিক? ভ্যালু হচ্ছে রুট n ইন্টু n+2 বোর ম্যাগনেটন, মিনস রুট 2 ইন্টু 2+2, যেহেতু দুটো আছে, n মানে হচ্ছে যতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে, ইজ ইকুয়াল টু √8 বোর ম্যাগনেটন ইজ ইকুয়াল টু 2√2 বোর ম্যাগনেটন। তার মানে এইখানে কিন্তু প্রথম আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কন্ট্রাডিকশন তৈরি হলো, এবং ইট ইজ ফ্যাক্ট যে ভ্যালেন্স বন্ড থিওরি কিন্তু বলেছিল এটাকে ডায়াম্যাগনেটিক, কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেখা গেল, প্র্যাকটিক্যালি কিন্তু O2 ইজ প্যারাম্যাগনেটিক। প্র্যাকটিক্যালি O2 ইজ প্যারাম্যাগনেটিক। তাহলে প্র্যাকটিক্যালের সঙ্গে এমওটি ম্যাচ করলো, প্র্যাকটিক্যালের সঙ্গে ভিবিটি ম্যাচ করলো না, এবং এই ক্ষেত্রে কিন্তু এমওটি জিতে গেল, ভিবিটি হেরে গেল। এবং এটার জন্যই কিন্তু এমওটি এসছিল, যে কিছু কিছু ক্ষেত্রে ভিবিটি প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারছিল না, যে জায়গায় এমওটি কিন্তু এক্সপ্লেন করতে পারলো। এবং আবারও বলছি, লেস দ্যান 14 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমাদের কিছু মনে রাখতে হবে কি, যে জাস্ট এই জায়গাটা ফ্লিপ করবে, এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা কিন্তু ফ্লিপ করে, তাই না? আর বাকি সব কিছু একই থাকে, যে যখনই 14টা ইলেকট্রনে কম থাকবে তখন কিন্তু এই সিগমা 2p যেটা উপরে চলে যায়, এবং পাই 2py পাই 2px মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপ ডাউন করে। তাহলে এইটুকুই আমাদের মনে রাখতে হবে যে লেস দ্যান 14 ইলেকট্রন সিস্টেম এইটুকু আপ ডাউন করবে, আর না হলে তো নর্মালি সিগমার এনার্জি কম হবে এবং সিগমা স্টার এনার্জি সব থেকে বেশি হবে, কারণ যতটা নিচে নামে ঠিক ততটাই উপরে উঠবে। আবার সিগমার এনার্জি সব থেকে কম কেন হবে? কারণ সিগমা সব থেকে বেশি স্টেবল বন্ড দেয়, তাই সিগমার এনার্জি কম হবে। তো গ্রেটার দ্যান 14 ইলেকট্রনের ক্ষেত্রে মনে রাখার কোনো জায়গাই নেই, এটা খুব সিম্পল, যে আগে সিগমা আসবে তারপরে পাই আসবে। কিন্তু লেস দ্যান 14 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে শুধু এই জায়গাটা ফ্লিপ হবে, ওপরেরটা ফ্লিপ হবে না, কিন্তু এইখানে কোনো ফ্লিপ কিন্তু হচ্ছে না, ফ্লিপ হচ্ছে শুধু এই নিচের জায়গাটা। তার পেছনে কিছু লজিক্স আছে, এগুলো তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট নয়, শুধু এটুকুই মনে রাখতে হবে। বাকি সব কিছু খুব সিম্পল একটা জিনিস, ভালো করে গো থ্রু করো। কিছু বুঝতে না পারলে ডেফিনেটলি কল মি, ইউ হ্যাভ মাই নাম্বার। সো অল দ্য বেস্ট। সো দিস ইজ হিয়ার উই আর এন্ডিং। এবং অফকোর্স বাড়িতে যেগুলো প্র্যাকটিস করবে সেগুলো আমি একটু হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে O2 প্লাস O2 2 মাইনাস O2 মাইনাস F2 Ne2, সরি 2টা তো উপরে হয় না, 2টা নিচে হয়, Be2 B2 Li2 N2 N2 প্লাস, এগুলো প্রত্যেকটাই করবে। এই যে প্লাস মাইনাস মানে কি, যে নাম্বার অফ ইলেকট্রন বেড়ে গেল, দুটো বেড়ে গেছে, এবার নাম্বার ইলেকট্রন একটা কমে গেলে একটা প্লাস। তাহলে সেক্ষেত্রে কী করবে না, সেক্ষেত্রে এই মাঝখানের যখন ইলেকট্রনগুলো এমওটিতে বসাবে, সেক্ষেত্রে যটা ইলেকট্রন কম বা বেশি তটা ইলেকট্রন মাঝখানে কম বা বেশি করে দেবে, দিলেই দেখবে তারপর তার বন্ড, এবং সবগুলো ক্ষেত্রেই কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে বন্ড অর্ডার এবং ম্যাগনেটিজম। ঠিক আছে, ওকে, গো অ্যাহেড, বাই।